রহমত আব্দুল্লাহর মতো ফেসবুক লাইভে এসে আমি হিসাব দিব যে এই টাকা আসছে, এই টাকা খরচ করেছি। পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোপালগঞ্জ হবে, একটা মডেল গোপালগঞ্জ পৌরসভা হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছি, আমি মূলত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাইনি। দর্শক, হ্যালো বাংলা নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপি থেকে মনোনীত গোপালগঞ্জের মেয়র প্রার্থী ফেরদাউস আমিনা আপা। আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আপনার পুরো পরিচয়টা একটু দিবেন। আমি ফেরদৌস আমিনা। আমি সাবেক প্রভাষক। এখন বর্তমানে একটা ব্যবসা করছি, আমার ল্যাপটপের ব্যবসা আছে। এই আমার পরিচয়। দর্শক, আজকে আমরা তার সঙ্গে তার রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি, ফয়জুল্লাহ ফয়সাল। গোপালগঞ্জ থেকে আপনি এনসিপির মনোনীত মেয়র প্রার্থী, এছাড়াও আপনার এনসিপির কোনো পরিচয় আছে কিনা? এনসিপির আমি ঢাকা মহানগর উত্তরের সদস্য এবং উত্তরা পূর্ব থানার আমি যুগ্ম সমন্বয়কারী এবং ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী। আমরা যতদূর জানি যে আপনি গোপালগঞ্জ থেকে এনসিপির রাজনীতি শুরু করেছেন। আসলে গোপালগঞ্জের মতন জায়গায় এনসিপির রাজনীতি যখন থেকে আপনি শুরু করেছেন, আপনাকে কতটা বাধা পেরিয়ে এই রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে, বা এখন পর্যন্ত আপনাকে কেমন প্রতিকূলতা পেরিয়ে এই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হচ্ছে? না, আমি মূলত মনে করি যে গোপালগঞ্জের মানুষ, আমি গোপালগঞ্জে অনেকবার, আমি নিজেই গোপালগঞ্জের মেয়ে, যেহেতু আমি গোপালগঞ্জের একদম শহরের মেয়ে, ছোট থেকে বড় হয়েছি। আমার বাবা, চাচা, আমার পুরো ফ্যামিলি, ফুফু, মামা, খালা সবই গোপালগঞ্জের। অতএব এখানে আমি খুব বেশি প্রতিকূলতার শিকার হইনি। আর আরেকটা বিষয় যেটা যেটা হচ্ছে যে এখানে আসলে এনসিপি তো মানুষের কল্যাণে কাজ করে। এনসিপি তো কারো খারাপ কোনো কিছু কখনো করেনি। তো গোপালগঞ্জে এনসিপির প্রতি মানুষের যে মানে বিরাগ বা কষ্ট বা ক্ষোভ, এটা মূলত অন্য আরেকটা রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছে। কারণ এনসিপি ২০২৪ সালের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখানে ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি কারো বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি। তো যেই ফ্যাসিজমের মধ্যে চলে যাবে, যেই যখনই ফ্যাসিস্ট সরকার তৈরি হবে, তখনই এই নতুন যারা জেনজি থাকবে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এটাই স্বাভাবিক। নতুনরা যারা জেনজি থাকে তারা সবসময় চায় অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে। তারা কখনোই কারো শোষণ মেনে নিতে চায় না। এটাই স্বাভাবিক। তাদের রক্ত গরম থাকে, তারা কখনো শোষণ শোষিত হতে চায় না। তো সেই ক্ষেত্রে জেনজি যেটা করেছে এটা শেখ হাসিনার বিরুদ্ধে করে নাই। এটা অবশ্যই বুঝতে হবে যে এটা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল। যে সরকার ওই সময়ে ইউনিভার্সিটির ছাত্রদেরকে গুলি করে মারতেছিল। যে সরকার মানুষকে একটা মানুষের বাকরুদ্ধ করে রেখেছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, দ্বিমত পোষণ করতে পারতো না। সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনটা ছিল। মূলত এটা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না। অতএব এই যে এক ধরনের ভুল তথ্য দিয়ে মানুষকে এক ধরনের এনসিপি কে এক ধরনের ক্ষোভের মুখে ফেলেছে একটা রাজনৈতিক দল, যেন তারা এককভাবে গোপালগঞ্জের মাঠে রাজনীতি করতে পারে। গোপালগঞ্জ থেকে এনসিপির রাজনীতি করার ইচ্ছা আপনার কেন জাগ্রত হলো? আমি মূলত মানুষকে বোঝাতে চেয়েছি যে গোপালগঞ্জ যে একটা জেলা, যে জেলায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে, যে জেলায় এত বছরের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছে, সেই জেলা কখনোই বাকি 63 জেলা থেকে আলাদা থাকতে পারে না। সেই জেলা অবশ্যই বাকি 63 জেলার সাথে একইভাবে একই সুযোগ সুবিধা নিয়ে সবসময় এগিয়ে যাবে। এবং সেই জন্য আমি মনে করেছি যে এইখানে অবশ্যই, যেহেতু আমাদের বিএনপির যে প্রধানমন্ত্রী ছিল, যে দলীয় প্রধান নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তার উপর শ্রদ্ধা রেখেই আমি বলছি, উনি যেহেতু বলেছিলেন যে গোপালগঞ্জের নাম উনি মুছে দিতে চান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গোপালগঞ্জ যেন কোনোভাবেই 63 জেলা থেকে আলাদা হইতে না পারে। গোপালগঞ্জ যেন উন্নয়নের ছোঁয়া থেকে আহ উম, উম, হয়ে না যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়। আমি শুধু সেই জন্যই আমি এনসিপি করতে এসেছি গোপালগঞ্জ থেকে, যে আমি গোপালগঞ্জকে অন্যান্য জেলার সাথে একই সাথে এগিয়ে নিয়ে যাব, গোপালগঞ্জের মানুষকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা জানি যে গোপালগঞ্জ একটা আওয়ামী লীগের অধ্যুষিত একটা এলাকা। সেই এলাকায় যখন আপনারা মাঠে ঘাটে বিভিন্ন কর্মসূচি পালন করতে চান, তখন কখনো কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কিনা? আমি মূলত কয়েকটি প্রোগ্রাম করেছি, কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। কারণ আমি যেটা বললাম যে গোপালগঞ্জের যারা মানুষ আছে তারা, আমি নিজেও আমার আওয়ামী লীগ পরিবারের মেয়ে। আমার বাবা মা ভাই বোন সবাই আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু যখন আমি এই আন্দোলনে, এই 24-এর আন্দোলনেও আমি মাঠে ছিলাম।
কেন মাঠে ছিলাম? আমার ফ্যামিলি মাঠে ছিল না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে ওই সময়। আমার বোনরা সাপোর্ট দিয়েছে। আমার ফ্যামিলির সবাই সাপোর্ট দিয়েছে। আমার বড় বোন আমেরিকায় থাকে, সে ওইখান থেকেও পর্যন্ত আমাদের এনসিপি তো তখন না, জাস্ট জুলাই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল। কারণ আমি ১ম আমার এই উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসা থেকে আমি দেখেছিলাম যে বাসার সামনে দিয়ে ১৮ই জুলাই ২০২৪ একটা লাশ যায়। একটা ছেলের লাশ। ওইটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল এই রাষ্ট্রের কাছে আমার সন্তান নিরাপদ না। আমি এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আমার সন্তান নিরাপদ। আমার সন্তান ইউনিভার্সিটিতে পড়বে, আমার সন্তান কলেজে পড়বে, আমার সন্তান স্কুলে পড়বে, নিরাপদভাবে বাসায় ফিরে আসবে। তার সমস্ত নিরাপত্তা সরকারকে দিতে হবে। আমি এই অনিরাপদ দেশ আমি চাইনি। আর এই কারণে আমি ২৪ এর আন্দোলনে গিয়েছিলাম এবং এই কারণে আমি আপনার গোপালগঞ্জ থেকে, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে আমরা যখন আ কোনো প্রোগ্রাম করি, আমি কোনো সমস্যা দেখিনি। কারণ সবাই গোপালগঞ্জের সবাই জানে যে হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছি। আমি মূলত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাইনি। এনসিপির যারা রাজনীতি করে তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার হুমকি পেয়ে থাকে। তো আপনি এরকম কোনো হুমকি পেয়েছেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে? হ্যাঁ, আমি এরকম হুমকি পেয়েছি। আ অনেকেই আমাকে আ ফেসবুকে আমার পেজের থেকে যখন আমার ইগুলা যায়, পোস্ট গুলা যায়, অনেকে কমেন্ট করে, আজে-বাজে কমেন্ট করে এবং ২৪ এর আন্দোলনের সময়ও আমি যখন আন্দোলনে গিয়েছি, তখনও আমি ওই পোস্ট গুলা দিলে আমাকে অনেক রকমের হুমকি দেয়া হতো। আমি মূলত মনে করি যে মানুষগুলো এরকম হুমকি দেয়, তারা দেশটাকে বাংলাদেশ মনে করে না। তারা দলকানা, তারা মা মা জেলাকানা, হ্যাঁ? আমি গোপালগঞ্জের মেয়ে, আমি আমি বাংলাদেশেরও মেয়ে। আমাদের ১ম এই আগে বাংলাদেশের কথা ভাবতে হবে, তারপরে জেলার কথা ভাবতে হবে, তারপরে গ্রামের কথা ভাবতে হবে। কে আমার চাচা, কে আমার মামা, কে আমার খালা, এটার থেকেও সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কোনটা অন্যায়, কোনটা ন্যায়। তো যারা অন্যায়ের পক্ষে থাকে, যারা দলকানা, যাদের বুদ্ধিতে সমস্যা আছে, জ্ঞানে সমস্যা আছে, তারাই সাধারণত এই ফেসবুকে বা বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করে এবং হুমকি দেয়। এনসিপির মাধ্যমে আপনারা আসলে কি বার্তা দিতে চান বা গোপালগঞ্জবাসীকে কি বার্তা দিতে চান এনসিপির রাজনীতির মাধ্যমে? এনসিপির রাজনীতির মাধ্যমে মূলত আমাদের এই এনসিপির রাজনীতিটাই হচ্ছে নয়া বন্দোবস্ত। অর্থাৎ এই যে পরিবারতন্ত্র চলে আসছিল স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমাদের দেশে আ পুরা রাজনীতিটা ধরে রেখেছে ২ টা পরিবার। একটা জিয়া পরিবার, একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এই পরিবারতন্ত্র থেকে বেরোতে চাই। আমরা মনে করি যে রাজনীতি সবার। রাজনীতি করবে যার মেধা আছে, যার যোগ্যতা আছে, যে মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা আছে। এই ধরনের মানুষগুলোর রাজনীতিতে আসা উচিত। এটা কখনো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। সে জেলে, কামার, কুমার, যে পরিবারেরই হোক না কেন, তার মেধা থাকলে, তার যোগ্যতা থাকলে সে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, স্বাস্থ্যমন্ত্রী হবে, শিক্ষামন্ত্রী হবে, সব রকমের মন্ত্রী হওয়ার সে ক্ষমতা রাখে। সব রকমের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে, সব রকমের মেম্বার হওয়ার ক্ষমতা রাখে। এটা কোনো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তো আমরা এনসিপির রাজনীতির মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে রাজনীতি আমার করার অধিকার আছে, রাজনীতি আপনার করার অধিকার আছে, রাজনীতি প্রত্যেকের করার অধিকার আছে। প্রত্যেকে রাজনীতি করবে। আমরা নয়া বন্দোবস্ত নিয়ে আসছি পরিবারতন্ত্রের ভেতরে আমাদের রাজনীতিটাকে, আমাদের দেশটাকে আমরা সীমাবদ্ধ থাকতে দেব না এবং আমাদের দেশের ভৌমত্বকে কখনো অন্য দেশের কাছে আমরা বিক্রি করব না। অর্থাৎ সে চায়না হতে পারে, সে আমেরিকা হতে পারে বা যে ইন্ডিয়া হতে পারে। আমাদের দেশ আমাদের থাকবে, শুধুমাত্রই আমাদের। এই দেশে অন্য কারো অধিকার, অন্য কারো হস্তক্ষেপ আমরা কখনোই মেনে নিব না। এটাই হচ্ছে আমাদের এনসিপির রাজনীতির আমাদের নয়া বন্দোবস্ত বা আমাদের এনসিপির রাজনীতির উদ্দেশ্য। আচ্ছা, এবার এনসিপি রাজনীতির বাইরে গিয়ে যে একটু জানতে চাইবো যে আপনি এনসিপি থেকে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের পৌরসভা মেয়র প্রার্থী হিসাবে। আসলে মেয়র নির্বাচন করার ইচ্ছাটা আপনার মধ্যে কেন জাগ্রত হলো? মূলত আমি দেখেছি যে আমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তখন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কিছুই করতে পারি না। আমি যখন আমি আগেও এককভাবে বিভিন্ন সামাজিক কাজ করতে চেয়েছি যেগুলোতে আমি বেশি দূর আগাতে পারিনি। আমি মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তো আমার কেন যেন জন্মের পর থেকে ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমার যখন ৬-৭ বছর বয়স তখন থেকেই আমি দেখতাম আশেপাশের মানুষের দুঃখগুলো আমাকে যেভাবে আ কষ্ট দেয়, এই কষ্টটা হয়তো আমার আশেপাশের মানুষগুলোকে ওভাবে দিত না। আমার মনে হতো। কারণ তারা ওভাবে ব্যথিত হতো না। তো আমি এই কষ্টর জন্য আমি মানুষের পাশে সবসময় দাঁড়াতে চেয়েছি। ২৪ এর আন্দোলনেও মূলত আমার এই ইমোশন থেকেই আসা। মানুষের কষ্ট আমি নিতে পারি না। তো সেইখানে আমি দেখেছি যে আসলে আমার হাতে যদি কোনো প্রশাসনিক পাওয়ার না থাকে, মূলত আমি আসলে মানুষের পাশে দাঁড়াতে পারি না সেইভাবে করে। শেষ পর্যন্ত আমি দাঁড়ায়ে তাকে সেখান থেকে উদ্ধার করতে পারি না। তো সেই মানসিকতা থেকে আমি চিন্তা করেছি যে না, তাহলে আমাকে প্রশাসনিক পাওয়ার নিতে হবে যেন আমি মানুষের পাশে সত্যিকারে দাঁড়াতে পারি। সেই কারণেই মূলত আমার এই মেয়র নির্বাচন করা। আপনি গোপালগঞ্জকে সাজানোর জন্য আপনার নির্বাচনী ইশতেহারে কি কি রাখবেন বা আপনি গোপালগঞ্জবাসীর জন্য কি কি কাজ করতে চান?
মূলত আমি প্রথম যে কাজটা করতে চাই সেটা হচ্ছে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকে মূলত সেবায় পরিণত করতে চাই। অর্থাৎ আমাদের যে পৌরসভা আছে, পৌরসভায় গেলে মানুষকে সেবা দেয় না। পৌরসভায় গিয়ে মানুষের দাঁড়ায় থাকতে হয়। দেখা গেছে এখন বলতেছে কাউন্সিলর নাই, এখন এই কাজ হবে না। কম্পিউটার নষ্ট, এখন কাজ হবে না। এই ধরনের সমস্যাগুলো পৌরসভায় গেলে হয়। ঠিক একইভাবে হসপিটালে গেলেও হসপিটালের ১ম এ হসপিটালের যে আপনার বাথরুমের যে অবস্থা, এই অবস্থাটা খুবই করুণ। যা হসপিটালে কখনোই হওয়া উচিত না। যেখানে হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো রাখার চলে, ব্যবস্থা থাকার কথা, সেখানে স্বাস্থ্য খারাপ রাখার জন্য, খারাপ হওয়ার জন্য আমার মনে হয় যে ওইখানে গেলে মানুষ আরো অসুস্থ হয়ে যাবে। যে অসুস্থ রোগীটি আছে তার সঙ্গে যে মানুষগুলো পরিবার পরিজনগুলো যায় তারা বিভিন্ন রকমের অসুখ শরীরে আরো মনে হয় বাঁধিয়ে তারপরে আসে। ওইখানের পরিবেশটা এরকম। হসপিটালের পরিবেশ হবে সুন্দর, স্বাস্থ্যকর, যেমন একটা প্রাইভেট হসপিটালের পরিবেশ থাকে। যেমন অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটালের পরিবেশ হবে, সরকারি হসপিটালের পরিবেশ হবে তার থেকেও ভালো। কারণ সরকারি হসপিটালে সরকারি তত্ত্বাবধানে চলে। আর সেবার জন্য মানুষ দেখা যায় যে ডাক্তারের কাছে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। ডাক্তাররা অনেক সময় এমন আচরণও করে যে, "আপনার তো অবস্থা ভালো, আপনি কেন এই হসপিটালে আসছেন?" এই ধরনের কথাও ডাক্তাররা বলে। তো এই যে সেবামূলক প্রতিষ্ঠান, যেটা আমাদের মৌলিক সেবা, যেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদার মধ্যে পড়ে, একটা নাগরিকের মৌলিক চাহিদা, শিক্ষা, চিকিৎসা। সেই মৌলিক চাহিদাগুলো কেন মানুষকে এইভাবে করে নিতে হবে যে মানুষের ওখানে গিয়ে শুনতে হবে, "আপনি এখানে আসছেন কেন? তো আমার ক্লিনিকের অ্যাড্রেসটা দিয়ে দিলাম।" এই ধরনের কথাগুলো, এই ধরনের ব্যবহার হবে না। মৌলিক চিকিৎসা, মৌলিক ব্যবস্থা, মৌলিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো অবশ্যই পূরণ করতে হবে সুন্দরভাবে, হাসি মুখে। সেই ব্যবস্থাগুলো অবশ্যই আমার করার চেষ্টা থাকবে। আর গোপালগঞ্জকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোপালগঞ্জ হবে, একটা মডেল গোপালগঞ্জ পৌরসভা হবে। এটা আমার ইচ্ছা। আর লোডশেডিং এর ব্যাপারে গোপালগঞ্জের মানুষ খুব ঝামেলায় আছে। লোডশেডিং খুব ব্যাপকভাবে চলছে। আমার ইচ্ছা যে আমি যদি মেয়র হতে পারি তাহলে অবশ্যই নবায়নযোগ্য সম্পদের ব্যবহারের মাধ্যমে, সোলার প্যানেলের ব্যাপক ব্যবহারের মাধ্যমে, যেভাবে হোক লোডশেডিং এর কমতিটা অবশ্যই সবার আগে বিবেচ্য হবে ইনশাল্লাহ। আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বী করবে গোপালগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী হিসেবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? মেয়র প্রার্থী হিসাবে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমি বলবো, ভাইরা, আমি এনসিপিতে নতুন রাজনীতি করতে আসছি, নতুন বন্দোবস্ত নিয়ে আসছি। আমরা ঐক্যের রাজনীতিতে পছন্দ করি। আমরা সবাই একসাথে রাজনীতি করব। আমরা যার যার ভালো কথাগুলো বলবো, আমরা জনগণের জন্য কি করতে চাই, জনগণ বেছে নিবে জনগণ কাকে চায়। এখানে কেউ যেন কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, কেউ যেন কারো পথটাকে অমসৃণ করে না তুলি, বরং সবাই সবার পথটাকে মসৃণ করে দিব। যে ভাই আপনি যান, আপনি এই যে এই বাসায় আমি গিয়েছি, এখন আপনিও যান, আপনিও যেয়ে কথা বলেন, আপনার কথা আপনি বলেন, আমার কথা আমি বলবো। আমার কথা যদি জনগণের ভালো লাগে, জনগণ আমাকে ভোট দিবে, আপনার কথা ভালো লাগলে আপনাকে ভোট দিবে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব ভাই। যেই ক্ষমতায় আসুক আমরা তাকেই সেলিব্রেশন দিব যে হ্যাঁ আপনি আসছেন, আপনি জনগণের জন্য কাজ করেন। আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন তখন আমি হতে পারিনি, আমি আপনাকে ধরিয়ে দেব। আমি মাঠে গিয়ে ধরিয়ে দেব মানুষকে, মানুষকে নিয়ে মাঠে দাঁড়াবো যে হ্যাঁ আপনি এই কাজটা ভুল করেছেন। তাহলেই না আপনি শুদ্ধ কাজ করবেন, আমাদের দেশটা বা আমাদের পৌরসভাটা সুন্দর হবে। আচ্ছা, নির্বাচনের সময় টাকার একটা ছড়াছড়ি হয়, তো এ নিয়ে কি বলার আছে? মূলত আমরা তো এনসিপির রাজনীতি যারা করি, আমরা আসলে টাকার রাজনীতি করি না, আমরা টাকা দিয়ে রাজনীতি করব না, আমাদের টাকা নাইও, মূলত আমাদের টাকা নাইও। আমরা রাজনীতি করব মানুষের ভালোবাসা নিয়ে। জনগণ যদি আমাদেরকে ভালোবাসা দেয়, ভালোবাসা দিয়েই ওরা আমাদেরকে আমাদের যারা এনসিপি থেকে যারা রাজনীতিতে আপনার সংসদ নির্বাচন করেছে দেখেছেন যে তারা কেউ কোনো টাকা পয়সা তো খরচ করেই নাই, বরং মানুষ টাকা দিয়ে তাদেরকে খাইয়েছে, একসাথে চলাফেরার টাকাটা পর্যন্ত দিয়েছে। তো আমার রাজনীতিও সেই অবস্থা। আমার আসলে কোনো আর্থিক কোনো ওরকম সঙ্গতি নেই। আমি রাজনীতি করব মানুষের জন্য। মানুষ আমাকে টাকা দিয়ে চালাবে। আবার নির্বাচিত হওয়ার পর মানুষের জন্য আমি টাকা খরচ করব। সরকারের টাকা, আমার টাকা না। সরকারের টাকা আমি খরচ করব। আমি এখান থেকে সরকারের টাকা থেকে আমি ১ পয়সা করব না, আ মা মেরেও নিব না। বরং সরকারের টাকা যতটুকু আমি একদম হাসনাত আব্দুল্লাহর মতো হিসাব নিকাশ দিয়ে আমি জনগণের জন্য খরচ করব। আমি একদম ওর মতো, হাসনাত আব্দুল্লাহর মতো ফেসবুক লাইভে এসে আমি হিসাব দিব যে এই টাকা আসছে, এই টাকা খরচ করেছি। এইভাবে করে আমি খরচ করব। সবশেষ গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি? সবশেষ গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে আমি নিজে গোপালগঞ্জের মেয়ে। আমি একটা এলাকায় যদি সব রকমের রাজনৈতিক দল না থাকে তাহলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, সেখানে স্বৈরাচারী ব্যবস্থা চালু হয়।
যদি শুধুমাত্র বিএনপি থাকে বা শুধুমাত্র আওয়ামী লীগ থাকে বা শুধুমাত্র এনসিপি থাকে, তাহলে সেখানে স্বৈরাচারী ব্যবস্থা চালু হবে, সাধারণ মানুষ জিম্মি হবে। অতএব প্রত্যেকটা এলাকায় উচিত সব ধরনের রাজনৈতিক দলকেই কাজ করতে সুযোগ দেওয়ার, যার যার আদর্শ অনুযায়ী শেষে কাজ করবে, তার মধ্য থেকে আপনাদের যাদেরকে ভালো মনে হবে আপনারা তাকে নির্বাচিত করবেন, তা সে আপনাদের জন্য কাজ করবে। তাহলে মূলত যারা প্রতিনিধি হবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং তারা সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করবে, বাধ্যতামূলক চেষ্টা করবে। অতএব আপনারা এনসিপি হোক আর বিএনপি হোক বা আওয়ামী লীগই হোক, হ্যাঁ, যে ন্যায়ের পথে তার পাশে থাকুন। আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার পাশে থেকে নিশ্চয়ই আমাকে আপনাদের সেবা করার বা আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।